স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো রাজনৈতিক সংস্কৃতি ও বাস্তবতা এই বিষয়টি নিয়ে, এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আশা করছি নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি থেকে, উনিও আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে পারবেন। আমরা আপাতত মোস্তফা কামাল আপনার কাছ থেকে আলোচনা শুরু করে দিতে চাই যে আমরা গত কয়েকদিন থেকেই দেখছি প্রধান প্রধান গণমাধ্যমগুলোর খবর যে ভিসি নিয়োগ বাতিলের দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় ডুয়েট, সেটা ব্লকেড কর্মসূচি চলছে। আবার চট্টগ্রামে দেখলাম যে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, সেখানেও উত্তেজনা বিরাজ করছে। আর যত্রতত্র ট্যাগবাজি চলছে। আসলে কি মনে হচ্ছে, একইভাবে কি সেই দলীয়করণ এবং গোষ্ঠীকরণের রাজনীতির দিকে আবার এগিয়ে যাচ্ছে নাকি রাজনীতির ময়দান? ধন্যবাদ আপনাকে। আপনার শিরোনামের মধ্যে দুটা শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সংস্কৃতি আর একটা হচ্ছে বাস্তবতা। এতক্ষণ যে বর্ণনা দিলেন আপনি, যে কয়েকটা ঘটনা উল্লেখ করলেন, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। সুন্দর করে বললে সংস্কৃতি, আরও সোজা করলে বললে চর্চা, আর যদি একদম মেঠো বাংলায় বলি তাহলে খাইসলত। অর্থাৎ আমরা এই সব অভ্যস্ত হয়ে গেছি, আমরা ভুলেই যাচ্ছি যে আমরা কোত্থেকে কোথায় এসেছি। আমাদের এই সংস্কৃতি পরিবর্তন খুব প্রত্যাশিত ছিল, খুবই প্রত্যাশিত ছিল, কিন্তু ওই যে বাস্তবতার কাছে বোধহয় আসতে হয়। তাহলে বাস্তবতাটা কি ছিল? 5 আগস্ট তো একটা বাস্তবতা ছিল। তাহলে আমরা কি এখন 5 আগস্টের দিকে আবার যাচ্ছি, নাকি 5 আগস্ট ক্রস করে আরো ভালো কিছুর দিকে যাব? প্রত্যাশা ছিল ভালো কিছুর মধ্যে যাব। তো এই গেল একটা দিক। দ্বিতীয় দিক আপনি আসেন, যে দুটার কথা আপনি উল্লেখ করেছেন, ডুয়েটের কথা আনি। গত সপ্তাহে 10-11টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়েছে। অর্থাৎ আগের সংস্কৃতি, আমার পছন্দসই সংস্কৃতি। তো ডুয়েটের আন্দোলনটার বেসিক হচ্ছে যে তারা তাদের ওখান থেকে একজন ভাইস চ্যান্সেলর চায়। দাবিটা কিন্তু অযৌক্তিক নয়। ডুয়েট বিশেষায়িত একটা ইউনিভার্সিটি, তো তারা তাদের ওখান থেকে একজনকে ভাইস চ্যান্সেলর চাইবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আবার যদি না দেয়া যায়, কেন দেয়া যায় না বা দেয়া যাচ্ছে না, সেটার উপর একটা ব্যাখ্যা থাকলে সুন্দর হতো। এই গেল একদিক। আর চট্টগ্রামে কিন্তু মোস্তফা কামাল, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে এই যে বিশ্ববিদ্যালয়ের এই পদগুলো, উপাচার্য, সহ উপাচার্য, ট্রেজারার, ডিন, এগুলো তো কোনো রাজনৈতিক পদ নয়। একেবারেই রাজনৈতিক। বাস্তবতা যেটা আপনি বলছিলেন শব্দটা, তাই বাস্তবতা হচ্ছে রাজনৈতিক। আচ্ছা, একেবারে রাজনৈতিক পদ। আপনার বোধহয় মনে থাকার কথা, গেল আমলে একজন ভাইস চ্যান্সেলর তিনি বলছিলেন যে ওনারা যদি একটু যুবলীগের চেয়ারম্যান করে দেয় ওইটা বেশি ভালো হয়। এরপরে যদি দেয়া না যায় তাহলে ভিসি দিলেও হবে। এখন বাস্তবতা হচ্ছে ডিসি দিলে উনি রাজি হবেন, আর দলীয় চর্চা এতই নোংরা, ওসি দিলে উনি রাজি হবেন। তো আমরা তো ওখান থেকে বের হতে পারিনি। আরেকটা বিষয়, সম্ভবত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সম্ভবত ভাইস চ্যান্সেলর করে দেওয়া হয়েছে ইতিহাসের অথবা আর্টসের কোনো এক সাবজেক্টের। তো আপনি এত মন গড়া করাটা তো ঠিক নয়। এখানে একটা যুক্তির বিষয় আছে, আবেগের বিষয় আছে। আর শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অত্যন্ত সেন্সিটিভ এবং আলোচিত। শিক্ষা শব্দটা খুবই ছোট, মাত্র 2টা অক্ষর দিয়ে লিখতে হয়, কিন্তু শিক্ষা উচ্চারণ করতে গেলেই এখানে শিক্ষার্থীর প্রশ্ন আছে, শিক্ষকের প্রশ্ন আছে, অভিভাবকের প্রশ্ন আছে, প্রশাসনের পক্ষ আছে। আবার আমাদের যে ভিসি বা প্রভিসি, কোথাও কোথাও চেয়ারম্যান, ডিনও একেবারে রাজনৈতিক পদ, রাজনৈতিক পছন্দ মতো নিয়োগ হয়। এটা কাম্য ছিল না। আবার শিক্ষা প্রাসঙ্গিক কিন্তু 5 আগস্টেও শিক্ষার্থীদের আন্দোলনেই কিন্তু সেটা একটা রূপ পেয়েছিল। কি দুর্ভাগ্য, কি বাস্তবতা, 5 আগস্টের পর শিক্ষা চ্যাপ্টারটা আমরা ভুলে গেছি, একদম ভুলে গেছি। যেখানে যে শিক্ষা বা শিক্ষার্থীর কোনো বিষয় আছে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা নিয়ে কিন্তু হয়নি। আবার যে শিক্ষার্থীরা ছিল, এরা যে কে কোন ক্লাসে পড়ে, আবার ক্লাসরুমে যাওয়ার দরকার আছে কিনা ওই পর্ব আমরা দেখিনি। আবার কেউ কেউ শিক্ষকের চেহারা বলে গেছেন, কারণ অনেক শিক্ষক কিন্তু মিসিং হয়ে গেছে। দুঃখজনক শব্দ ব্যবহার করলাম আমি। আমরা সাধারণত শিক্ষার্থীদের প্রশ্নে বলি যে ড্রপ আউট, ঝরে গেছে। তো 5 আগস্ট আমাদের কত শিক্ষার্থী ঝরেছে আমাদের কাছে তথ্য নেই। আর হাস্যকর ভাবে, বেদনাদায়ক ভাবে
আমাদের শিক্ষকও জড়ে গেছে। কতগুলো ভাইস চ্যান্সেলর এখনো পলাতক আছেন, কে কোথায় আছেন আমরা জানি না, কিন্তু উকি দেন মাঝে মধ্যে দুই একজনে। এটাও কি আমাদের প্রত্যাশিত ছিল? ওখান থেকে তো আমরা একটা মেসেজ নিতে পারতাম যে দলবাজিরও কিন্তু একটা পরিণতি হয়। তো আজকে যারা বিভিন্ন চেয়ার অলঙ্কৃত করছেন, এডুকেশনের চেয়ে পাঠ পঠন, ক্লাসরুম, সিলেবাস এইসবের চেয়ে তারা রাজনীতিতে কিন্তু অনেক বেশি সময় দিচ্ছেন। তো এই রোগে তো আমরা দেখেছি যে এই রোগ যারে পায় এই রোগীটার বাঁচে না, অথবা এই রোগীটার সুস্থ হয় না। তো শিক্ষকরাও তো ওখান থেকে একটু শিক্ষা নিতে পারতেন যে শিক্ষার্থীদেরকে যে যা করার করেছ, সময়ের বাস্তবতায় করেছ, ঠিক আছে, এবার ক্লাসে আসো। আপনি যদি আপনার টেলিভিশন করুক বা কোনো গণমাধ্যম করুক, যে 5 আগস্টে যে ছেলেটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ছিল তার অনার্সটা কমপ্লিট হয়েছে কিনা এই পর্যন্ত, সম্ভবত খুব দুঃখজনক তথ্য পাবেন। কিন্তু ক্লাসে আর আমরা ফেরত কি সেই যায়নি। চিত্র দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সদস্যরা বরঞ্চ তারা হকার উচ্ছেদ থেকে শুরু করে শিক্ষকদের লাঞ্ছিত করছে, নির্যাতন করছে, এমন চিত্র কিন্তু চোখের সামনে চোখে আসছে। পড়ছে। এরকম হচ্ছে কেন আবারও তাহলে? হচ্ছে আগে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে শাসন করতেন, এখন শিক্ষার্থীরা শিক্ষককে শাসন করেন, দৌড়ানিও দেয় মাঝে মধ্যে, দৌড়ে আবার ধরেও ফেলে দিয়ে একটাকে। কত দুঃখজনক আপনি ভাবেন তো চিত্রটা। কারণ আমি নিজে তো একজন অভিভাবক, তার মানে শিক্ষার সাথে আমার একটা সংযোগ আছে। 5 আগস্টের আন্দোলনটার সাথে শিক্ষার্থী যেমন ছিল, অভিভাবকও তো ছিল। কত তাহলে কি বেদনার আইনের বিষয়। শাসন ও সংস্কার কি সোনার পাথরবাটি হয়ে থাকবে কিনা, এটি অন্তত আসবো আপনার কাছে। তবে একটি শিক্ষাক্ষেত্রে বিরতির ওই পরে নমুনাই ফিরে আসতে দেখছি চাই। আমরা। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রাজনৈতিক সংস্কৃতি ও বাস্তবতা এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলুফা চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি। তাহলে আপনার কাছে এই পর্যায়ে প্রশ্নটা শুরু করি, যে যেটি আমরা আলাপ শুরু করেছিলাম যে এই যে ডুয়েটে ব্লকেট কর্মসূচি চলছে, তারপরে আবার চট্টগ্রামে দেখা যাচ্ছে যে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, আবার কয়েকদিন আগে জাহাঙ্গীরনগরে ছাত্রী লাঞ্ছনার ঘটনা ঘটেছে। আসলে সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে আবারও? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যিনি আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, এই কথাগুলো বলতে গেলে বলে না যে আমরা খারাপ, তখন বলবে। আজকে বাংলাদেশের মাত্র 3 মাস আগে নির্বাচন হয়েছে। বাংলাদেশে কি এমন হয়ে গেল যে আপনার গ্রাফিতি আঁকতে হবে? গ্রাফিতি কখন আঁকে মানুষ? যখন মানুষের কণ্ঠ রোধ হয়ে যায়, যখন মানুষের জীবনের নিরাপত্তা থাকে না, যখন মানুষ তার ন্যায্য হিস্সাটা পায় না, বঞ্চিত হয় চরমভাবে, নর্মালভাবে না চরমভাবে, তখন মানুষ গ্রাফিতির মাধ্যমে জনগণকে, দেশকে, এরিয়া বা এলাকাবাসীকে জানান দেয় যে আমরা এই অবস্থায় আছি। বাংলাদেশ কি তাই সদ্য 17-18 বছরের এত গরমিলের পরে, এত অন্যায় অত্যাচার, গুম খুন এইসবের পরে একটা নির্বাচনের মুখ দেখেছে বাংলাদেশ? মানুষ স্থিত হতেও কিন্তু 2 বছর লাগবে, স্থিত হতেও। যখন দেশের টাকা নাই বলেই চলে, যখন এই সরকার ক্ষমতা নিল, দেশের অবস্থা এত খারাপ অবস্থা, তার উপর আন্তর্জাতিক একটা যুদ্ধ, তার উপর টিকা আনে নাই, আর আগের 2 সরকার টিকার ব্যবস্থা করে নাই বলে যে অবস্থা, হামের যে অবস্থা শুরু হয়েছে, সেইখানে তারা গ্রাফিতি আঁকে কিভাবে? আরেকটা জিনিস, আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, রাষ্ট্রনায়ক হয়, কেমন সন্তান যে একজন টিচারকে যখন সরকার থেকেই তো এইভাবে দেয়, এমন না যে টিচারদের ম্যান্ডেট নিয়ে ভিসি বানানো হয়, ভিসি তো এইভাবেই বানানো হয়। তো একটা ভিসিকে তার কর্মস্থলে ঢুকতে দিবে না, আর মানে আপনার রাজনীতির নাম বলে অরাজনৈতিক করবে, অথচ নিজেরা রাজনীতি করবে অন্য নাম দিয়ে, স্বতন্ত্র নাম আখ্যায়িত করে নিজেরা রাজনীতি করবে, 100তে 180 ডিগ্রি আপনার ইউটার্ন নিয়ে নিজেরা করবে। এবং সেই তাদের দিয়ে, ধরেন ক্যাম্পাসে যদি রাজনীতি না থাকে, বাংলাদেশের অবস্থা এমন হয় না 71 না, এটা আপনার 66 না, এটা 69 না, এটা 52 না, যে ছাত্রদের মধ্যে এত ইন্টারাপ্ট থাকতে পারে যে এক কথায় চল অমুকখানে যাই, একসঙ্গে চলে গেল। এটা হতে পারে না। এমন কোনো মার্ডার হয় না যে 7টা মার্ডার হয়ে গেছে, 10টা মার্ডার হয়ে গেছে, মানুষের ন্যায্য হিস্সা থেকে মানুষকে, সমস্ত 90% মানুষকে বঞ্চিত করছে বা ছাত্রদের বঞ্চিত করছে। তাইলে আপনার একটা কথা ছিল, একটা টিচার গেছে, সে যদি না পারে তখন তুমি আন্দোলনের ডাক দিবা, তার আগে তুমি 10টা কজ দিবা, সব কিছুর কিন্তু শেষ হওয়ার আগে অনেকগুলো ধাপ যেতে হয়। বলে না যে মোমবাতি নেভার আগেও একবার ধাপ করে জ্বলে। তো এই ধাপগুলো আমরা কিছুই যাচ্ছি না,
যা খুশি তাই বলছে, যা খুশি তাই করছে, এটা তো হতে পারে না। এইটার সাথে গণতন্ত্র যায় না। তারা কি গণতন্ত্র চায় না? যদি সত্যিই গণতন্ত্র চাইতো তাহলে অন্তত পক্ষে 1 বছর 6 মাস 2 বছর ধৈর্য ধারণ করত, দেখতো যে সরকার কি কি করে, কতটা অন্যায় করে, কতটা। 3 মাসের সরকারকে কি আপনি হিসাব করবেন আমাকে বলেন? যে সরকার আসার দিন থেকে চ্যালেঞ্জের মুখোমুখি, যেদিন রাষ্ট্রীয় দায়িত্ব হাতে নিলেন সেই দিনই আপনার রমজান শুরু হলো। বাংলাদেশের প্রেক্ষাপটে রমজান একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না করতে 5-6 দিন যেতে না যেতে আপনার তেল নিয়ে সংকট দেখা দিল। তেল নিয়ে সংকট দেখা দিতে না দিতে হাম নিয়ে সংকট দেখা দিল। হাম নিয়ে সংকট দেখা দিতে না দিতে সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আপনার ইশতেহারে নির্বাচনে, সেগুলো ফিল আপের একটা ব্যাপার ছিল। সবাই হাসতো, অট্টহাসি দিত, তারা টিস করতো, তারা বুলিং করতো। কি এই সরকার এটা কিভাবে সম্ভব করবে? সেটাও ধরার সময় সরকারের সেই সুযোগটা এই 100 দিনের মধ্যেই সরকার যেটা করেছে, 20 দিনের মধ্যে যেটা করেছে, এইসব করে সরকারের কি এমন কি করেছে ছাত্রদের যে ছাত্রদের আন্দোলন করতে হবে? আমার হিসাব মিলে না যে কেন ছাত্ররা আন্দোলন করবে। ছাত্ররা কার সুতায় উঠছে এবং বসছে? ছাত্রদের তো কাজ লেখাপড়া করা। আমরাও করেছি, আমরা কিন্তু আন্দোলন করেছি, 2জনই এরশাদ বিরোধী আন্দোলনে। কিন্তু সেটা কিন্তু 9 বছর পরে, নাকি 9 বছর পরে কিন্তু একটা ফাইনাল ডেস্টিনেশনে গিয়েছে। কখন আপনি এরশাদের সময় আমি স্কুলে পড়েছি, উনিও পড়েছে, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা আমাদের চোখের সামনে যে অন্যায় অপকর্মগুলো দেখেছি প্রতিদিন, সেই দেখতে 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 মনের অজান্তেই আমরা এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কই 3 মাসে তো এমন কিছু হয় নাই যে তাদেরকে এখনই গ্রাফিতি আঁকতে হবে, এখনই তাদেরকে ভিসি সম্পর্কে হুলস্থুল কাণ্ড করতে হবে। জামাতের ভিসি সরাইছে, এটাই দোষ, তাই তো? এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও এই ভিসি কে কিভাবে বসতে দেওয়া হয় না আপনারা দেখেছেন। তো এইটা ছাত্রদের সাথে এটা যায় না। ছাত্রত্ব রক্ষা করার জন্য, আগামী ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর মজবুত করার জন্য ছাত্রকে লেখাপড়ার বিকল্প নাই। এর আগে একটা ইন্টারিম সরকার এসেছিল, যদিও উনি প্রফেসর ছিলেন, কিন্তু ছাত্রদের যে পড়তে হয় ওটাই উনি ভুলিয়ে দিয়েছিলেন। সেটাই মোস্তফা কামাল ভাইয়ের কাছে যাওয়ার সময় প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা খুবই আশা করেছিলাম যে আইনের শাসন হবে, সংস্কার হবে, কিন্তু তার কোনো কিছুই আমরা দেখতে পারিনি। আবারও প্রশ্নটা মোস্তফা কামাল ভাই আপনার কাছে করতে চাই যে তাহলে কি সোনার পাথর বাটি হয়ে থেকে যাবে এই যে আইনের শাসন ও সংস্কার? নমুনা তাই বলছে, অন্তত শিক্ষা সেক্টরে। আপা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, যেমন তার এক আইডেন্টিটি, তিনি বাংলাদেশের একজন সেরা শিক্ষক। আবার তার পরিষদের মধ্যে নাম করা কয়েকজন শিক্ষক ছিলেন। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইউনিক টিচার, ডক্টর আবরার, এরপরে ছিলেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু তারা কেউ শিক্ষা নিয়ে কিন্তু ওইদিকে অ্যাটেনশনে দেননি। ছেলেরা বা শিক্ষার্থীরা ক্লাসে আসলো কিনা, যেসব শিক্ষকরা আসেন না তাদেরকে আনা অথবা তাদের বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া, কোনোটাই হয়নি, এখন পর্যন্ত হয়নি। আবার যেহেতু এখন রাজনৈতিক সরকার, আর রাজনৈতিক সরকার আমলে যেটা হয়, এটা যেই রাজনৈতিক দলে হোক, আপা এখন যে অ্যাঙ্গেলে বললেন, একসময় আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় থাকতে এই কথাগুলোই বলতো, স্বয়ং প্রধানমন্ত্রী বলতো যে এরা যে কেন আন্দোলন করে আমি বুঝি না, কি সমস্যা এদের। এটা চোখ আর চশমা সময়ের ব্যবধানে কিন্তু একটু চেঞ্জ হয়। যেরকম ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে হচ্ছে শিবির সন্দেহে পেটানো, কিংবা শাহবাগ থানায় নানান ধরনের মামলা, ওটা বৈধ। বাক্যটা বড় সুন্দর, শিবির সন্দেহে হত্যা করে ফেলা হয়েছে, অতএব হত্যাটা যথার্থ আছে। তো ওই অবস্থা থেকে তো আমরা একটা উত্তরণ আশা করেছিলাম। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, ঐতিহ্যবাহী সংগঠন, খুব শক্ত সংগঠন সারা দেশে। এখনকার বিরোধী দল দ্বারা শিবির, তাদেরকে আমরা বরাবর মনে করি তারা একটু মেধাবী, পড়াশোনা বেশি করে, কিন্তু গত 2-3 মাসের নমুনায় কিন্তু আমরা ওটা ছাপ দেখছি না। জামাত অথবা শিবির তারা নিরপেক্ষ ভিসি চায়, যদি সেটা ডক্টর নিয়াজ হয় তাহলে কিন্তু নিরপেক্ষ এবং এটা হালাল। তো আবার বিএনপি ওখানে একটু হারাম খোঁজে তখন। তো এটাই আবার বাস্তবতা, যে দল ক্ষমতায় আসে বা থাকে তারা তাদের পক্ষের ভিসি আনতে চান এবং তাকেই বলতে চান যে তিনিই যোগ্য এবং তিনি নিরপেক্ষ, কিন্তু বাস্তবতা ওইটা না। আমাদের এখানে বোধহয় এটা পরিষ্কার করে ফেলাই ভালো, যখন ক্ষমতা বিএনপি আছে সে তার মতো চালাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যেটা করে, বলাই হয় ট্রাম্প প্রশাসন, বুশ প্রশাসন, তারা তাদের মতো করে। আমাদের এখানে একটা গোঁজামিল, আমার পক্ষে গেলে এটা অত্যন্ত নিরপেক্ষ,
আর আমার বিপক্ষে গেলে এটাতে ভেজাল আছে, এটা হারাম। কিন্তু আমরা তো আবার দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন স্থাপন বা প্রতিষ্ঠানে যারা আবার হামলা চালাচ্ছে তারাই আবার কয়েকদিন পর নিজেদেরকে ক্ষুব্ধ জনতা, তৌহিদি জনতা হ্যাঁ, নানান নানান নামে শব্দ আখ্যায়িত করছে। আমরা 5 আগস্টের আগে পরে কতগুলো শব্দের সাথে খুব বেশি পরিচিত হয়ে গেছি। এগুলো আগে হয়তো কদাচিৎ শুনতাম, যেমন ধরেন ব্লকেট, জানি শব্দটার অর্থ। শাটডাউন, শাটডাউনের মধ্যে পরে আবার একটা আপডেট আনলো যে কমপ্লিট শাটডাউন। হ্যাঁ, তো এই যে শব্দের এইসব মারপ্যাচ, একটা অভ্যস্ততার বিষয় আছে। আর গ্রাফিতিও খুব আদরের শব্দ, এটাও বোধ বছরে 2-1 ব্যবহার করেছে কিনা জানি না। গ্রাফিতি আমরা আগেই শুনেছিলাম, অনেক আগে থেকে, কিন্তু অত প্রচলিত ছিল না। আমরা চিকামারা বলতাম, চিকামারা, দেয়াল হ্যাঁ। লিখন বলতাম। তো 5 আগস্টের গ্রাফিতিগুলো কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এক একটা গ্রাফিতির যে ভাষা, 5 আগস্টের আগে পরের কিছু গ্রাফিতি যদি এখনো চোখে পড়ে, নির্ণয় করা বড় কঠিন হয়। কোনোটা দেখলে মনে হয় যেটা শিবিরের ভাষা, কোনোটা দেখলে মনে হয় শব্দ বাক্যে মনে হয় যেটা ছাত্রদল করেছে, একটু পরে গেলে আরেকটা দেখি যে এটা সম্ভবত বাম ঘরানার কেউ করেছে। ড্রয়িং, স্কেচ, বাক্য, শব্দ মিলানো। তো যেমন না বলেই পারছি না, একটা ছিল সুবোধ তুই পালিয়ে যা। এটা অনেক আগে ছিল, এটা বাংলাদেশ 24 না, আওয়ামী আমার লীগের কাছে ভালো লেগেছিল এটা। আওয়ামী লীগের মধ্যবর্তী সময়ে 17-18 সালে, সুবোধ তুই পালিয়ে যা, তোর অর্থাৎ সময় এখন না। সিনহার সময়। হ্যাঁ, সিনহার সময়। তারপরে ছিল শেষ দিকে একটা দেশটা কারো বাপের না, ছোট্ট 2-3টা শব্দ। তো ছিল, মৌসুম ছিল এটার, কিন্তু এখন কিন্তু ওই মৌসুম নেই। তারপরে যদি কেউ মনে করে, যেমন চিটাগাংয়েরটা আমি যতটুকু জেনেছি, শিবির একটা নির্দিষ্ট এলাকায় তারা গ্রাফিতি আঁকতে চায়, আবার কিছু এলাকায় ছাত্রদল চায়। তো ছাত্রদলের গ্রাফিতিগুলো নিশ্চয়ই হবে যে সরকার বড় ভালো চালাচ্ছে, দেশ এগিয়ে চলছে। আবার শিবির লিখবে যে দেশের অবস্থা বড় খারাপ, হারামে ভরে গেছে, আরাম নাই কোথাও, চারদিকে খালি চোর আর চাঁদাবাজ। এই তো, এটা সেটা আমরা মুখস্থই বলতে পারি। কিন্তু সেটা নিয়ে দেখা গেল যে মেয়র সাহেবও যুক্ত হয়ে গেলেন, মারামারি হয়ে গেল, পুলিশ ইনভলভ হয়ে গেল, এক পর্যায়ে নিষেধাজ্ঞা। তো এই ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ যেটা, যে যখন সময়ের পরিবর্তন হয়, কখনো কখনো কৌশলী একটা অবস্থান নিতে হয়। সেই কৌশলী অবস্থানটা তো সরকার নেবে না, সেটা নেবে প্রশাসন। এখানে আমি ছোট্ট একটা উদাহরণের মতো করে বলি, এক এলাকায় লোকজন খুব গন্ডগোল করে, ওরা কোনো কথাই শুনতে চায় না, ভীষণ উৎপাত করে, ভালো বললেও খেপে যায়। তো ওখানে এক নতুন ওসি সাহেব গেলেন। তো উনি ভাবছেন কি করবো, ধরে পিটাবো, লটকাবো, নাকি মামলা দেব, নাকি একটু আদর স্নেহ দেব, নাকি হেদায়েতি কাজ করব। তো উনি বুদ্ধি করলেন যে ছোট্ট করে একটা চিঠি লিখে, ওদেরকে চিঠি লিখে এনে চা বিস্কুট খাওয়াই বিষয়টা বুঝি। তো চিঠিটার শুরুতে উনি লিখছেন সুধী। এখন যারা যারা লিখছেন তারা কয়েকজন দৌড়াইয়া থানায় আসছে, কারণ তারা অভ্যস্ত তো ভিন্নতে। তারা বলছে যে আমি যে সুদের কারবার করি, আপনি এটা জানলেন কি করে? যে যার মতো কে করে ধরে বলছে নিচ্ছে আপনি আর আমি কি। যে সুদের কারবার করি? জি। এখন সে তো তার মতো কিন্তু অভ্যস্ত। গত 17-18 বছরের দেশে এক ধরনের ভয়ের সংস্কৃতি ছিল, জি। সেখান থেকে আমরা এখন আসলে যেটা একটা কতটুকু বের হতে মধ্যবর্তী পারলাম পথ দরকার আসবো সেই ছিল। প্রসঙ্গে। তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই দুজনের কাছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা আলোচনা করছি রাজনৈতিক সংস্কৃতি ও বাস্তবতা। এই পর্যায়ে নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্র সংস্কারের বিষয়টা তো নিশ্চয়ই নিঃসন্দেহে জরুরি একটি বিষয়, পাশাপাশি আইনের শাসন এবং সামাজিক সংস্কার, এই বিষয়ে আলাপ থাকাটাও তো নিশ্চয়ই জরুরি রাষ্ট্রের কাছে। তো সেই দিক থেকে রাজনৈতিক দলগুলো আসলে কতটুকু ভূমিকা রাখতে পারলো এই 3 মাসে? দেখেন, রাষ্ট্র সংস্কারের জন্য যেটা অবশ্যই রাখতে পেরেছে, যেটা 133টা আপনার অধ্যাদেশ ছিল যেটা নিয়ে কাজ করার কথা, এবং ম্যাক্সিমামই এই অধ্যাদেশগুলো বিল পাস করেছে। তারপরে এর মধ্যে এটাই হোল রাষ্ট্র সংস্কার। এর মধ্যে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তো আগেই বলা আছে যে এগুলো চুলচেরা বিশ্লেষণ হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তারপরে ভোটাভুটি হবে। দ্বিতীয়ত কিছু আপনার 133 থেকে কিছু বাদ আছে যেগুলো আগামী সংসদগুলোতে এগুলা প্রাণবন্ত আলোচনা হবে, যেমন গুম, বিচার বিভাগ, এই জায়গাগুলো। তো সংস্কারের এই প্রথম অধিবেশনেই আপনার 30 কার্যদিবস সম্ভবত, তার মধ্যেই বিএনপি কিন্তু যতটুকু পারছে সরকার চেষ্টা করছে, বিএনপি না এই সরকার। আর দ্বিতীয়ত হলো যে প্রত্যেক সরকারেরই কিছু করা উচিত, যদিও অতীতে এরকম আমরা বহু বছর দেখি না, কিন্তু এই সরকার যেহেতু কমিটমেন্টে বিশ্বাস করে, আপনি দেখেন কমিটমেন্টে বিশ্বাস করে এই জন্যই তারা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে দিয়েছে 2 কিস্তিতে, তারা কৃষক কার্ড দিয়েছে, তারা কৃষকের ঋণ মৌকুফ করেছে,
তারা শ্রমিকের কার্ড দেওয়ার জন্য ব্যবস্থা করছে। তো এই যে জায়গাগুলো জিনিসগুলো তারা ধরেন তারা মুখ দিয়ে বলে না ইশতেহারে, তারপরেও এমপি হওয়ার পরে জায়গা, ফ্ল্যাট অথবা গাড়ি কোনোটাই নিবে না বলে ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণাই দেয় নাই, বিল আকারে পাশ করেছে। তো সেইখানে আপনার এই সরকার যে কাজগুলো করছে, তারা ইতিমধ্যে এত বড় যুদ্ধের পরেও তেলের একটা সুষম ব্যবস্থা করার চেষ্টা করেছে। তারপরে যেটা রমজান মাস গিয়েছে, রমজান মাসে আপনার চুরি ডাকাতি আগের তুলনায় অনেক কম হয়েছে। তারা পাহারা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিক মতো করেছে। একটু আপনার যুগাযুগে একটু যে ঘরে ফেরা, এটা আমি বলবো যে এখানে খুব একটা পারে না, কিন্তু চেষ্টায় অব্যাহত আছে। তারপর আপনার রমজান পুরোটাই বাজার মূল্যস্ফীতি চরমভাবে উঠে নাই, এটা একটা নাগালের মধ্যে ছিল। তো এই জিনিসগুলো আমি প্রতিদিনের কথা প্রতিদিন বলতে পারি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি চেষ্টা করছেন প্রত্যেকটাই। যেমন আমি আজকে ওনার সাথে আজকে ভূমি সপ্তাহ ছিল, ভূমি মেলা, সেখানে গিয়েছিলাম। সেখানে উনি ওনার বক্তব্যে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নাগালের মধ্যে যেন ভূমির কাজগুলো হয় এবং মামলাগুলো নিষ্পত্তি করা যায়। এই যে ভূমি নিয়েই কিন্তু বাংলাদেশে অর্ধেকের বেশি মামলায় কিন্তু জমি জমা নিয়ে, এবং এই যে আপনার মব বলি, সন্ত্রাসী কার্যক্রম বলি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই জমি জমা নিয়েই, এই স্বার্থ নিয়েই। সো এই জায়গাগুলোয় ডিজিটালাইজড করার জন্য উনি জোর প্রেশার দিয়েছেন, বলেছেন যত তাড়াতাড়ি করা যায়। এবং ঢাকায় এটা ডিজিটালাইজড হয়েছে, আজকে উনি ওপেন করলেন। তো এই জায়গাগুলো প্রতিদিনকার মতো উনি কাজ করছেন, কাজের মধ্যে আছেন, এবং উনি ওনার সহকর্মীদেরকে, আমাদেরকেও কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং আমরাও প্রত্যাশা করব যে আপনারা তার কথা ঠিকমতো বুঝে শুনে সেই অনুযায়ী হচ্ছে কাজ করে যাবেন। এ পর্যায়ে মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, যে অবস্থানগত কারণেই হোক কিংবা মতাদর্শের কারণেই হোক আলোচনা সমালোচনা তো থাকেই, কিন্তু এই 17-18 বছরে যে এক ধরনের ভয়ের সংস্কৃতি ছিল, সেখান থেকে আসলে আমরা কতটুকু বের হতে পারলাম? ভয় আমাদের পিছু ছাড়ছে না, কিন্তু প্রেক্ষিতটা বদল হয়েছে। তারপরেও তুলনা করলে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা সমালোচনা করছি, সমালোচনা করা যায়। সেটা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এক ধরনের এনওসি দিয়েছিলেন, নো অবজেকশন সার্টিফিকেটের মতো। প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে তার বেশি বেশি করে সমালোচনা করতে। তো সমালোচনা করা একটা বিষয়, সমালোচনা সহ্য করা আরেকটা বিষয়। এই সরকারের মধ্যে ওই সহিষ্ণুতা কিন্তু আমরা দেখছি, যথেষ্ট দেখছি। বিরোধী দল কখনো কখনো মাত্রা ছাড়িয়েও কিন্তু সমালোচনা করছে। এটাও আমি ইতিবাচকভাবে নিতে চাই এই কারণে যে গেল 15-15.5 বছর যে সরকারটিকে আমরা স্বৈরাচার বা ফ্যাসিস্ট বলে গালি দেই, ওই সরকারটিকে ফ্যাসিস্ট করার পেছনে তখনকার বিরোধী দলের ছিল কখনো কখনো সরকারি দলের চেয়েও ভূমিকা বেশি। সবকিছুতে বেশ করেছে, টেবিল চাপড়িয়েছে, প্রশংসা করেছে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা অথবা ওই সরকারটির আরো ফ্যাসিস্ট হয়ে ওঠা কিন্তু অনেকটা প্রণোদনার মতো হয়েছে। তো এবার যেহেতু এই বিরোধী দল সমালোচনা করছে, ইতিবাচকভাবে অবশ্যই নেওয়া যায়। সরকার কিন্তু রেসপন্স করছে, কিন্তু গোলমাল বাড়ছে ভিন্ন জায়গায়। এখনকার যে বিরোধী দল, এটি সরকারকে এখনো এই মাত্রায় ডিস্টার্ব করতে পারেনি যেটা সরকারের নিজ দলের লোকেরা করছে। প্রতিদিনই কিন্তু সরকারকে বিব্রতকর অবস্থায় তারা ফেলছে। মাননীয় প্রধানমন্ত্রী যে গতিতে দৌড়াচ্ছেন, তার যে পরিষদ, তারা অনেকটা হামাগড়ির মতো আছেন, তারা দৌড়াতে পারছেন না। তা আবার যেহেতু ঈদের কথা বলেছেন, আমি ছোট্ট করে একটু শেষ করে ফেলি। গত ঈদে সরকার চেষ্টা করেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভোগান্তি সয়েছে মানুষ। কিন্তু ভোগান্তির সময় যখন আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দেন, মন্ত্রী বলে বসলেন যে ইতিহাসের সেরা স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়েছে এবার। এগুলো কিন্তু মানুষের সাথে ব্যঙ্গ করা, এই ব্যঙ্গের সাথে মানুষ কিন্তু বলেছি আগে, জি, মানুষ আমরা প্রত্যাশা করব নিশ্চয়ই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে। মোস্তফা কামাল এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো দেশ সন্ধ্যা এই ছিল আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।